ইতিহাসে ক্ষমতা কখনোই স্থায়ী হয়নি। আর যখন একজন মানুষ রাষ্ট্রের উপর দাঁড়িয়ে যায়, যখন তার কথাই হয়ে যায় আইন আর তার নীরবতাই হয়ে যায় মৃত্যুদণ্ড, তখন পৃথিবী তাকে এক নামে চেনে, স্বৈরাচার। তারা ভাবতো চিরকাল হয়তোবা টিকে থাকবে, কিন্তু ইতিহাসের অন্ধকারে লুকিয়ে ছিল সবচেয়ে ভয়ঙ্কর বিচার। আজকের ডকুমেন্টারিতে আমরা স্বৈরাচার পতনের এমন অধ্যায় উন্মোচন করব যা পৃথিবী কখনো ভুলতে পারবে না, যাদেরকে আদালত মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। প্রথমেই যদি বাংলাদেশের প্রসঙ্গে আসি, শেখ হাসিনা 2024 সালের জুলাই আগস্টে একটি বড় ছাত্র নেতৃত্বাধীন প্রতিবাদ গণ অভ্যুত্থান হয়েছিল। যে অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এর আগে তিনি একটানা 17 বছর রাজত্ব করেছে বাংলাদেশের সর্বোচ্চ সিংহাসনে বসে। মানুষকে মানুষের মতো নয়, কুকুর বিড়ালের মতো ট্রিট করতেন তিনি। ট্রাইব্যুনাল তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করেছে 2025 সালে। হত্যার আদেশ এবং সশস্ত্র বাহিনী আদালতে বলেছে যে শেখ হাসিনা ড্রোন, হেলিকপ্টার, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিল সে সময়ে। আদালত তার বিরুদ্ধে অভিযোগ নিয়েছে যে তিনি সক্রিয় কমান্ডো হিসেবে দায়িত্ব নিয়েছিলেন। তিনি কেবল দমন কর্মীদেরকেই নির্দেশ দেননি, বরং রোগীদেরকেও মিটমাট না করার বা রুখতে ব্যর্থ করেছিল। তিনি 2024 সালে সেই গণ অভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক ভাষণ ব্যবহার করেছেন এবং তাদের রাজাকার ট্যাগু উপাধি দিয়েছিলেন, যা 1971 সালে পাকিস্তান সহযোগীদের সাথে যুক্ত শব্দ, যা দাঙ্গা, ভীতি ও সহিংসতাকে উস্কে দিতে পারে। আর ঠিক হয়েছিল তাই। এক রাজাকার শব্দেই পুরো শেখ হাসিনার ভিতকে লাড়িয়ে দেয়। আদালত একদিকে তার ক্রিমিনাল অ্যাকশন গ্রহণ এবং অপরদিকে নিয়মিত প্রতিবাদকারী জনসংখ্যার বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ, উভয় দিকে দোষী সাব্যস্ত করেছে। ঠিক এর পরিপ্রেক্ষিতে গত 17 নভেম্বর আদালত শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। দ্বিতীয় হচ্ছে রোমানিয়ার নিকোলাই চাউসচেস্কু। ঠান্ডা যুদ্ধের সময় রোমানিয়া পরিচালিত হচ্ছিল এক দমন বন্ধ পরিবেশে। স্বৈরাচারী প্রেসিডেন্ট নিকোলাই চাউসচেক তার দেশে তৈরি করেছিল এক ভয়ঙ্কর পুলিশ রাষ্ট্র। দুর্ভিক্ষ, গোপন পুলিশ নির্যাতন, দমন পীড়ন, সবকিছুর বিরুদ্ধে 1989 সালে ফেটে পড়ে জনতা। শুরু হয় এক গণ অভ্যুত্থান। প্রতিরোধ দমন করার জন্য অনেক চেষ্টা করে প্রেসিডেন্ট দাম্পত্য, কিন্তু চাউসচেস্কু দাম্পত্য সামরিক বাহিনীর হাতে একটা সময় ধরা পড়ে। একটি সংক্ষিপ্ত ট্রাইব্যুনাল রায় দেয় গণহত্যা, দুর্নীতি ও রাষ্ট্রদ্রোহের অপরাধে তাকে মৃত্যুদণ্ড। অবশেষে সেই একই সালে অর্থাৎ 1989 সালেই ক্রিসমাসের দিন চাউসচেস্কু ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়। কমিউনিস্ট স্বৈরাচারের পতনের অন্যতম প্রতীক হয়ে আছে এই ঘটনা। আরও একজন ছিল লিবিয়ার মুআম্মার গাদ্দাফি। তাকে কিছু কিছু বিশ্লেষকরা স্বৈরাচার মনে করে না। লিবিয়ার শাসনে গাদ্দাফি 42 বছর শাসন করেছিল। তার শাসনে দমন পীড়ন, গোপন হত্যা এবং ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও ছিল। তিনি তার শাসন আমলে অনেক ভালো কাজই করেছিলেন, কিন্তু তার মধ্যে তার খারাপ কাজগুলোই বেশি ফুটে উঠেছিল, যার কারণে 2011 সালে আরব বসন্তে গোটা দেশ বিদ্রোহে ফেটে পড়ে এবং গণ অভ্যুত্থানের আন্দোলনের রূপ নেয়। এরপর গাদ্দাফিকে বিচার পর্যন্ত নিতেই পারেনি, অর্থাৎ তার আগেই তিনি বিদ্রোহী বাহিনীর হাতে নিহত হন। বিশ্ব স্বৈরাচার পতনের আর এক নির্মম অধ্যায় সেখানেই সমাপ্তি ঘটে। আরেক ফ্যাসিস্ট ছিলেন ইতালির নেতা, যাকে মৃত্যুদণ্ডেই হত্যা করা হয় শেষ পর্যন্ত, যাকে মূলত ফ্যাসিস্টের প্রতিষ্ঠাতাও বলা হয়। তার নাম বেনিটো মুসোলিনি। 1945 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মুসোলিনি দেশ থেকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু সুইজারল্যান্ডে যাওয়ার পথেই ইতালিয়ান পার্টিজানদের হাতে ধরা পড়েন। এরপর সেই একই সালে ইতালির উত্তরের ছোট শহর ডোঙ্গোতে মুসোলিনি ও তার সঙ্গী ক্লারা পেতিস্তিকে একটি ছোট্ট ঘরের সামনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। হত্যার পর তাদের মরদেহ মিলান শহরেতে নিয়ে যাওয়া হয়। সেখানেই জনতার সামনে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়। জনতা লাঠি, জুতা ও লাঠি দিয়ে পাহারা করে। এটি ছিল সাধারণ মানুষের প্রতিশোধের নেওয়ার দৃশ্য। মুসোলিনি মূলত এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা, রাজনৈতিক দমন পীড়ন, হাজার হাজার মানুষকে হত্যা ও নির্যাতন,
ইহুদিদের অত্যাচার, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লর্ডসি জার্মানিকে সহযোগিতা, এমনকি ইতালিকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া সবই ছিল তার হাতেই। বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ পায়নি তিনি, কারণ প্রাটেরিস্টদের ভয় পেতেন যে মুসোলিন পালিয়ে যেতে পারে, যার কারণে সেই ফ্যাসিস্ট নেতা মুসোলিনকে আদালতে দেওয়া অনানুষ্ঠানিক মৃত্যুদণ্ড নয়, বরং প্রতিরোধ বাহিনীর হাতে সরাসরি গুলিতেই নিহত হয়েছিলেন। ইতিহাস স্বৈরাচারের পতন ঠিক 3 ভাবে লিখেছে। এক হলো জনতার বিপ্লবে, দ্বিতীয়ত হলো বিদেশি আক্রমণে, তৃতীয়ত হলো বিচারক বা মৃত্যুদণ্ডে। ইতিহাস দেখায় দমন পীড়ন ও রাজনৈতিক একনায়কতন্ত্র যতই শক্তিশালী হোক না কেন, অবশেষে তার পতন হয় সর্বনাশা পরিণতির মধ্য দিয়েই। ক্ষমতা যদি সীমাহীন হয়, মানুষ ভুলে যায় মানবতা, আর যখন মানবতা হারিয়ে যায়, ইতিহাস নিজের হাতেই বিচার তুলে নেয়। আজ যারা স্বৈরাচারের ইতিহাস দেখছি, তারা যেন ভুলে না যায় গণতন্ত্র কখনো নিখুঁত নয়, কিন্তু স্বৈরতন্ত্র সবসময় ভয়াবহ। এটাই ইতিহাসের সবচেয়ে কঠিন শিক্ষা।